বন্ধুরা, হরিশ সিংয়ের বয়স ৫৮ বছর। তার শরীর যেন শুকিয়ে গেছে বাতাসে, চোখে এক গভীর শুষ্কতা যা কোনো জল ছোঁয় না, আর মনে এক অসহ্য ব্যথা যা কখনো কমে না। তার একমাত্র পুত্র ছিল বিজয় সিংহ, যে ভারতীয় সেনাবাহিনীতে একজন সৈনিক হিসেবে কাজ করত এবং এখন সে শহীদ হয়ে গেছে। ৩ বছর আগে লাদাখের লে সেক্টরে যখন শত্রুরা হঠাৎ আক্রমণ করে বসল, তখন বিজয় তার সহযোদ্ধাদের সঙ্গে মিলে সাহসিকতার সাথে মুখোমুখি দাঁড়িয়েছিল। গুলির লড়াইয়ে তার বুকে ২টো গুলি বিঁধে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে জীবন হারিয়ে ফেলেছিল। পুরো গ্রাম তার দেহকে জাতীয় পতাকায় মোড়া অবস্থায় দেখেছিল। সেই দিন গ্রামের প্রত্যেকে চোখের জল ফেলেছিল, কেউ তো গর্বের আনন্দে আর কেউ গভীর দুঃখে। কিন্তু আজকের দিনে ৩ বছর পরে সেই হরিশ, যার ছোট্ট কুঁড়েঘরের ওপর থেকে পতাকা কখনো নামানো হয়নি, সে এখন দিখাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ তার ২ বিঘা জমি, যা গ্রামের একদম প্রান্তভাগে অবস্থিত ছিল, তা গ্রামের একজন শক্তিশালী নেতা বিজেন্দ্র দখল করে নিয়েছে। বিজেন্দ্র পঞ্চায়েতের সাবেক প্রধান, খুব প্রভাবশালী, চালাক এবং পুলিশ পর্যন্ত তার নিয়ন্ত্রণে ছিল। হরিশের জমি রাস্তার ঠিক পাশে ছিল। শোনা যাচ্ছিল যে সেখানে একটা পেট্রোল পাম্প তৈরি হবে এবং তার দাম এখন লক্ষ লক্ষ টাকায় পৌঁছে গেছে। সেই লোভের কারণেই বিজেন্দ্র নকল কাগজপত্র বানিয়ে ফেলেছিল। হরিশ যখন এই খবর পেল, তখন তার পায়ের তলায় মাটি সরে গেল। প্রথমে সে পঞ্চায়েতে গেল। সেখানে একজন কর্মকর্তা তার কথা শুনতেই চাইল না। বলল যে তুমি যে কাগজ দেখাচ্ছ তা তো পুরানো, এখন রেজিস্টারে নতুন নাম বিজেন্দ্রের। হরিশ কাপা গলায় বলল, কিন্তু স্যার, এটা তো প্রতারণা, প্রশাসন দেখবে। আমরা কি করব বলে সাহেব মুখ ঘুরিয়ে নিল। হরিশ জানত প্রশাসন নামে কিছু শুধু কাগজে আছে, গ্রামে তো প্রভাবশালীদেরই রাজত্ব চলে। সে সোজা সিঙ্গারা থানায় গেল, যা ১২ কিলোমিটার দূরে ছিল। কিন্তু সেখানেও তাকে শুধু হতাশাই পেতে হলো। থানার ইনচার্জ গুপ্তা এক মোটা মানুষ। যখন হরিশ তার ছেলের শহীদ হওয়ার কথা বলল, তখন সে মাথা তুলে তাকালোও না। দেখো, অনেকে এসে এমন গল্প নিয়ে আসে, এসব এখন চলে না, কাগজ আনো কোর্ট থেকে, তখন দেখব। কিন্তু থানাদার সাহেব, আমার কাছে আমার ছেলে শহীদ হওয়ার প্রমাণ আছে, আর ওই জমি তো আমাদের পৈতৃক, সবাই নষ্ট করো না, বেরিয়ে যাও এখান থেকে, বলে সে দরজা বন্ধ করে দিল। হরিশ থানার বাইরে বসে রইল। দুপুর হলো, তারপর সন্ধ্যা, রাত পর্যন্ত কেউ শুনল না। তখন সে হেঁটে বাড়ি ফিরে গেল। পরের দিন গ্রামে আরেকটি ধাক্কা লাগল। তার জমিতে জেসিবি চলতে শুরু করেছে। বিজেন্দ্রের লোকেরা সেখানে কাজ করছিল, মাটি সমতল করছিল। কেউ কিছু বলছিল না। হরিশ শুধু তাকিয়ে রইল। বাড়ি ফিরতেই তার পুত্রবধূ কাঁদতে লাগল। নাতনি স্কুল থেকে ফিরে চুপচাপ ঘরের কোণে বসে গেল। সে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, দাদু, বাবার জমিও বাঁচাতে পারলেন না? হরিশ কিছু বলতে পারল না। তৃতীয় দিন সকালে কিছু অদ্ভুত ঘটল। একজন সেনা পোশাকে গ্রামে এলো। তার কাঁধে একটি পুরানো ব্যাগ ছিল। মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত আগুন। সে সোজা হরিশের বাড়িতে পৌঁছল। সে হরিশকে জিজ্ঞেস করল, আপনি কি হরিশজি? হ্যাঁ বাবা, তুমি? আমি অজয় কুমার। আপনার ছেলে বিজয় আমার বাংকার মেট ছিল। আমরা লেহ একসাথে ছিলাম। হরিশের চোখ ভরে এলো। বিজয়ের নাম শুনলেই তার হৃদয় ধরফর করে। বাবা, বসো। অজয় বিজয়ের কিছু পুরানো ছবি ও চিঠি দিল। তারপর বলল, আমি তখন ছুটিতে চলে গিয়েছিলাম যখন আক্রমণ হয়। ফিরে এসে শুনলাম সে শহীদ হয়েছে। আমি ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। এখন ছুটি নিয়ে আপনার গ্রামে এসেছি, শুধু আপনার সাথে দেখা করতে এবং যদি কোনো সাহায্য করতে পারি। হরিশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর জমির কথা বলল। অজয় শুনতে লাগল। ধীরে ধীরে তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, এই বিজেন্দ্রকে? গ্রামের গুন্ডা বাবা, কেউ তার বিরুদ্ধে কিছু বলে না, পুলিশও তার সাথে আছে। অজয় রাগাতভাবে জিজ্ঞেস করল, প্রশাসনের কি অবস্থা? প্রশাসন তো তারই অংশ। বাবা কিছুক্ষণ নীরবতা, তারপর অজয় বলল, যে মাটির জন্য রক্ত ঝরিয়েছি সেই মাটি এরা বিক্রি করছে। আমি বেঁচে আছি, আর আমার বন্ধুর সম্মান এভাবে লুট হবে না। হরিশ তার দিকে তাকালো। তার ভেতর কিছু আবার জেগে উঠল। পরের দিন অজয় জেলার এএসপি অফিসের দিকে রওনা হলো। হরিশের তখন বিশ্বাস ছিল না যে কিছু বদলাবে, কিন্তু তার ভরসা ছিল যদি বিজয়ের বন্ধু তার মতোই হয়, তাহলে এবার হয়তো কিছু বদলাতে পারে। অজয় কুমার সকালে সাইকেল নিয়ে রওনা হলো জেলার এসপি অফিসের দিকে, যা প্রায় ২২ কিলোমিটার দূরে ছিল। তার পোশাকে ধুলো জমেছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল স্পষ্ট। তার ব্যাগে একটি পুরানো ছবি ছিল, বিজয় সিংহের শহীদ হওয়ার ঠিক ২ দিন আগে, যেখানে তারা দুজন একসাথে ছিল।
এসপি অফিসে পৌঁছতেই তাকে গেটে আটকানো হলো এবং চৌকিদার জিজ্ঞেস করল, কেন এসেছ? এসপি সাহেবের সাথে দেখা করতে। কি ব্যাপারে? শহীদ জওয়ান বিজয় সিংহের কেসে আমি তার সঙ্গী ছিলাম। অজয় চুপচাপ ভিতরে গেল, একটি ছোট কক্ষে বসল। আধ ঘন্টা পর একজন দারোগা তাকে ভিতরে ডাকল। এসপি অফিসারের নাম ছিল অমিত পাণ্ডে। ৩৮ বছর, তীক্ষ্ণ দৃষ্টি, কঠোর মুখ, কিন্তু ভেতরে কোথাও সংবেদনশীল। এসপি প্রথমবার মনোযোগ দিয়ে তার দিকে তাকালো। অজয় মুখে ছবিটি এগিয়ে দিল। এটা আমরা দুজন লেহ অপারেশনের আগে। সেদিন আমি ছুটিতে ছিলাম আর ও চলে গেল। ফিরে এসে দেখি তার দেহ এসেছে। এসপির মুখে হালকা একটা ভাব পরিবর্তন হলো। সে কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞাসা করল, বলুন, আপনি কে? অজয় কুমার, ভারতীয় সেনাবাহিনীতে আছি, ছুটিতে এসেছি। আমি শহীদ সিপাহী বিজয় সিংহের সঙ্গী ছিলাম। তার জমিতে এখন একজন প্রভাবশালী নেতা দখল করে রেখেছে। স্থানীয় থানায় কোনো শুনানি হচ্ছে না। আপনার কাছে লিখিত অভিযোগ আছে? হ্যাঁ স্যার। অজয় হাতে লেখা একটি রিপোর্ট বের করল। এসপি ধীরে ধীরে সব পড়ল, তারপর চেয়ার পিছনে হেলিয়ে দিল। বিজেন্দ্র, এই নামটা চেনা। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, অনেক মামলায় অভিযুক্ত, কিন্তু প্রতিবারই ছাড়া পেয়ে গেছে। থানায় তার ধরা আছে। এবার তাকে ছাড়া পাওয়া উচিত নয় স্যার। অজয়ের কণ্ঠ কঠোর হয়ে গেল। ঠিক আছে, আমি নিজে তদন্ত করব। অজয় উঠে দাঁড়ালো। আমি ততক্ষণ গ্রামে ফিরব না যতক্ষণ আপনি নিজে কিছু না করেন। এসপি মাথা নাড়ল। যে যুবক দেশের জন্য যুদ্ধের ময়দানে লড়তে পারে, আমি কি এখানে লড়তে পারবো না? পরের দিনই এসপি অমিত পাণ্ডে পুরো ফাইল কালেক্ট করলেন। তিনি দেখলেন জমির আসল কাগজ হরিশের নামে ছিল, কিন্তু পরে দলিলে জালিয়াতি করা হয়েছে। হালকা লেখপাল, পটোয়ারি এবং থানার কিছু লোক মিলে জমি বিজেন্দ্রের নামে করে দিয়েছে। এখন এসপি সিদ্ধান্ত নিলেন ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আইসিএম অফিসার সাথে যোগাযোগ করে রাজস্ব দলিলের পুনঃতদন্ত শুরু করলেন। তহসিলের বাবুদের মধ্যে হট্টগোল শুরু হলো। বিজেন্দ্রের কানেও খবর পৌঁছে গেল। গ্রামে তার মুখ লাল হয়ে গেল। এই সেনা কে, কোথা থেকে এলো, আর এসপি পর্যন্ত কিভাবে পৌঁছল? তার লোক বলল, শুনেছি বিজয়ের বন্ধু। এখন এসপি নিজে তদন্ত করতে চলেছেন। বিজেন্দ্র সিগারেটের ধোঁয়া টেনে বলল, দেখছি আমি ওই সেনা আর ওই বুড়োকে। সেই রাতেই হরিশের বাড়ির বাইরে দুজন মুখোশধারী বাইকে এলো। তারা দেওয়ালে পাথর ছুঁড়ল আর হুমকি দিল, যা করার করে নাও, পরের বার বাড়ি পুড়িয়ে দেব। হরিশ ভয় পেয়ে গেল। পুত্রবধূ ও নাতনি ভয়ে কাঁদতে লাগল। কিন্তু সেই রাতে অজয় কিছু বলল না, শুধু রাগে বসে রইল। সকাল হতেই সে থানায় পৌঁছে সরাসরি অভিযোগ দায়ের করল, কিন্তু থানাদার হালকা ফুলকা কথা লিখে ফাইল বন্ধ করে দিল। এদিকে এসপি অমিত পাণ্ডে পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। তৃতীয় দিন তিনি নিজে সরকারি গাড়িতে গ্রামে পৌঁছলেন। সঙ্গে ফোর্স ছিল, একজন রাজস্ব অফিসার এবং ফটোগ্রাফারও ছিল। গ্রামে খবর ছড়িয়ে গেল, এসপি সাহেব নিজে এসেছেন। লোক জড়ো হলো। হরিশের বাড়ির কাছে ভিড় জমে গেল। এসপি অমিত নেমে প্রথমে হরিশের সাথে দেখা করলেন। আপনি চিন্তা করবেন না, এখন কেউ জমি ছিনিয়ে নিতে পারবে না। বিজেন্দ্র খবর পেয়ে দৌড়ে এলো। সাহেব, এরা মিথ্যা বলছে, কাগজ আমার কাছে আছে। এসপি কঠোর স্বরে বললেন, কাগজ দেখান। বিজেন্দ্র দলিল বের করল। এসপি তৎক্ষণাৎ তার তদন্ত অফিসারের হাতে দিলেন। তদন্তে পরিষ্কার হলো দলিল জাল। এমনকি পুরানো জেলা শাসকের সিলও নকল করা হয়েছিল। এসপি সেখানেই আদেশ দিলেন, বিজেন্দ্রের বিরুদ্ধে জালিয়াতি, জমি দখল এবং সরকারি দলিলে হস্তক্ষেপের ধারায় মামলা চলবে। বিজেন্দ্রের চোখ ছানা বড়া হয়ে গেল। সাহেব, ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। এখন আদালত ক্ষমা করবে, আমি নয়। পুলিশ তাকে পোক্ত গ্রেফতার করল। গ্রামে চারিদিকে শান্তি ছড়িয়ে গেল। কিন্তু এই শান্তিতে একটি সত্যিকারের লড়াইয়ের জয়ের প্রতিধ্বনি ছিল। অজয় আর হরিশ জমি ছুল, যেন বিজয়ের আত্মা সেখানে আবার হাসল। বিজেন্দ্রের গ্রেপ্তারি পুরো জেলায় সাড়া ফেলে দিয়েছিল। যে লোক বছরের পর বছর গ্রাম ও তহসিলের রাজত্ব করে এসেছে, সে এখন জেলের পিছনে। গ্রামে লুকানো হাসি ছিল, মানুষের মুখে স্বস্তি। প্রভাবশালীদের শিকড় এত গভীর ছিল যে বিজেন্দ্র একা ছিল না। এই খালায় এসপি অমিত পাণ্ডের পূর্ণ বিশ্বাস ছিল যে এই মামলা এখানেই শেষ হবে না। তিনি এসডিএমের সাথে নিয়ে তহসিলে একটি গোপন তদন্ত বসালেন। লেখপাল, পটোয়ালি এবং রেজিস্টারের পুরানো রেকর্ড বের করা হলো। তাতে প্রকাশ পেল গত ৩ বছরে 19টি এমন মামলা নথিভুক্ত হয়েছে যেখানে জমির আসল মালিক বদলে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে 14টি মামলায় একই স্বাক্ষর বারবার পাওয়া গেছে। তৎকালীন তহসিলদারের তদন্তের গভীরে যেতে যেতে এসপি অমিত জানতে পারলেন সেই তহসিলদারকে গত বছরই বদলি করা হয়েছিল,
কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। তাকে অন্য জেলায় পোস্টিং দেওয়া হয়েছিল এবং সেখানেও সেই একই কার্যকলাপ চলছিল। এখন অমিত সিদ্ধান্ত নিলেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। তিনি জেলা কালেক্টরের সাথে দেখা করে পুরো রিপোর্ট পেশ করলেন। মামলাটি রাজ্য স্তরে পাঠানো হলো এবং শীঘ্রই শাসন থেকে আদেশ এলো তৎক্ষণাৎ গ্রেপ্তার। এদিকে হরিশের বাড়ি তখনও ভয়ে কাঁপছিল। যদিও বিজেন্দ্র গ্রেপ্তার হয়েছে, তার শিকড় তখনও গ্রামের কিছু প্রভাবশালীদের মধ্যে ছড়িয়েছিল। হরিশের পুত্রবধূ প্রায়ই দরজার ছিটকিনি পরীক্ষা করত, নাতনিকে নিয়ে ভেতরেই থাকত। কিন্তু একদিন সকালে উঠে তারা দেখল গ্রামের বাইরে লাগানো ব্যানারে লেখা শহীদ বিজয় সিংহ অমর থাকুন। তার জমি এখন কারো নয়, পুরো গ্রামের সম্মান। হরিশের চোখ ভরে এলো। কিছু যুবক এসে বলল, বাবা, এখন আর ভয় পাওয়ার দরকার নেই, আমরা সবাই আপনার সাথে আছি। সেই সন্ধ্যায় এসপি অমিত আবার গ্রামে এলেন। তিনি হরিশের বাড়িতে গিয়ে জমির আসল কাগজ হাতে দিলেন। এখন এই জমি আপনার নামে, আইনি ও স্থায়ীভাবে। এই ফাইল এখন জেলার প্রেরণা ফাইলের মধ্যে রাখা হবে, যাতে কোনো দ্বিতীয় বিজেন্দ্র আর কোনো হরিশের জমি ছিনিয়ে নিতে না পারে। হরিশ কিছু বলতে পারল না, শুধু কাঁপা হাতে কাগজ ধরল আর দেওয়ালে ঝোলানো বিজয়ের ছবির দিকে তাকালো। অজয় পিছন থেকে এসে হাত ধরল আর বলল, তার ত্যাগ বৃথা যায়নি। 3 সপ্তাহ পর জেলা কালেক্টরেটে একটি ছোট সম্মান সমারোহের আয়োজন হল। প্রশাসন এসপি অমিত পাণ্ডেকে জনহিত সেবা সম্মান দিল। মঞ্চে সেই ছবিটিও ছিল, যেখানে বিজয় ও অজয় দুজন সৈনিকের পোশাকে দাঁড়িয়েছিল। কালেক্টর মঞ্চ থেকে বললেন, আমরা কাগজে জমি হারিয়েছিলাম, কিন্তু শহীদের ত্যাগ আমাদের সেই জমি ফিরিয়ে দিয়েছে। প্রশাসন এখন চুপ থাকবে না, এটা প্রতিশ্রুতি। পুরো হল তালিতে গমগম করে উঠল। হরিশ নিচে বসেছিলেন, তার চোখে বিজয় দেখা যাচ্ছিল। অজয় সেখানেই শান্ত দাঁড়িয়েছিল। বন্ধুরা, যদি আপনারও মনে হয় শহীদদের ত্যাগের সম্মান করা উচিত, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।